ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 2.1 অনুশীলনীর পঞ্চম পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 10 থেকে 16 অর্থাৎ শেষ অঙ্কগুলোই করব, কিন্তু আমরা শেষ পার্ট বলছি না এই কারণে যে আমরা উদাহরণ থেকে কিছু অঙ্ক করব। তো আমরা প্রথমে 10 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে খেয়াল করো যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3, আর পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়স কত। তো আমরা দুই ধরনের অঙ্ক বাছাই করে নেব। আমরা এইখানে দেখব যখন মোট বয়স দেওয়া থাকে তখন আমরা অনুপাতের রাশির যোগফল করে করব, যেটা আমরা নেক্সট অঙ্কগুলোতে অর্থাৎ 11 নম্বর অঙ্কে গিয়ে পাবো। আর যখন আমরা দেখব যে মোট দেয়া নাই, একজনের বয়স দিয়ে আরেকজনেরটা চাওয়া হয়েছে, তখন আমরা এখন যে নিয়মটাই করছি আমরা সেই নিয়মে করব। তো প্রথমেই আমরা এই দেওয়া আছে দিয়ে আগে অনুপাতটা তুলে নেব যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, জাস্ট যেভাবে অনুপাতটা দেয়া আছে, এই 14:3। তো এখান থেকে আমরা দেখো একটা সুন্দর সমীকরণ তৈরি করব। তো অনেকেই এই জায়গায় বলে যে স্যার ভাষা ভুলে গেছি। ভাষা ভোলার আসলে কিছুই নেই। আমরা এই অনুপাত কথাটা না লিখে জাস্ট এই দুটোর মধ্যে যদি একটা অনুপাত চিহ্ন দিই আর মাঝখানে সমান চিহ্ন দিয়ে অনুপাতটাকে যদি এই পাশে রাখি, তাহলেই কিন্তু আমাদের ভাষাটা হয়ে যায়। সেটা কি হবে এরকম, যে পিতার বয়স অনুপাত হচ্ছে পুত্রের বয়স, মাঝে আমরা সমান চিহ্ন দিয়ে 14:3 দিয়ে করে ফেলবো। এখন আমরা বা দিয়ে যেটা করব, অনুপাতকে এনি টাইম ভাগের আকারে লেখা যায়, অর্থাৎ ভগ্নাংশের আকারে উপর নিচ করে। সেক্ষেত্রে এই প্রথম পূর্ব রাশিটা উপরে রাখতে হয়, পিতার বয়স, আমরা বাই দিয়ে পুত্রের বয়সটা জাস্ট নিচে নেব। এই নিয়মটা অতি সোজা। পুত্রের বয়স, আর এইখানে এটাও আমরা উপর নিচ করে নেব, অর্থাৎ 14/3। এরপরে আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে, সেই জায়গায় আমরা সেটা বসিয়ে দেব। যে পিতার বয়সটা দেওয়া আছে, এটা উপরে থাকলে উপরেই বসবে, নিচে থাকলে নিচেই বসবে। তো পিতার বয়সের জায়গায় আমরা 56 যদি বসিয়ে দিই, এখানে আমরা আর এককটা লিখছি না, 56। আর এখানে পুত্রের বয়সটা থেকে গেল, এটা যদি কেউ আগে ক ধরে নাও তাহলে ক বসাতে পারো। আর এইখানে 14/3। আর এরকম সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্ন থাকলে, ভগ্নাংশ যদি থাকে তাহলে আড়াআড়ি গুণন করতে হয়, অর্থাৎ কোনাকুনি। এই উপরের সাথে এটার নিচ, আর এটার নিচের সাথে এটার উপর। এখন হচ্ছে যে কোন কোণাটা এই পাশে রাখবো, তার উত্তর হলো যে কোণাটায় অজ্ঞাত রাশি আছে, অর্থাৎ এই জিনিসটার যেহেতু মান চাওয়া হয়েছে, তো এই কোণাটা এই পাশে রাখলে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে 14 গুণন, যে কোনো একটা আগে লেখা যায় গুণনের সময়, তারপরে সংখ্যাটা আগে লিখলে ভালো হয়। 14 গুণন পুত্রের বয়স, আর এক কোণা গুণ করি, অপর পাশে হবে আর এক কোণার গুণফল, অর্থাৎ 56 গুণন 3। আমরা এটাও চালাকি করে আসলে গুণ করব না, গুণ করলে সংখ্যাটা বড় হয়ে যাবে, অঙ্ক হবে। হ্যাঁ, আবার এটা নিয়ে যে ভাগ করতে হবে। আমরা যদি এই ফর্মেটেই রাখি তাহলে 14 এই পাশে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ ভাগ হওয়া মানে কিন্তু এইভাবে একটা টান দিয়ে যদি আমরা নিচে বসাই, তাহলে আমরা অতি সহজে কাটাকাটি করে দ্রুত কিন্তু অ্যান্সারটা বের করতে পারবো। অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে পুত্রের বয়স, এইটা আমরা পুরোটা আগে লিখলাম 56 গুণন 3, আর 14টা আমরা নিচে ভাগ করে দিলাম। এখন 14 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, এটা একবার যায়, আর এটা 4×14 = 56, নিচের একের কোনো ভ্যালু নেই। সো আমরা পুত্রের বয়স অলরেডি পেয়ে গেলাম, যে পুত্রের বয়স, উপরে এই সংখ্যা দুটো গুণ করে দেবো, 3×4 = 12 বছর। তো এখানে তোমাদের আরো একটা আমি টিপস দিয়ে রাখি, যেটা অঙ্কটা শুদ্ধি পরীক্ষার জন্য কাজে লাগাতে পারো, অথবা কোনো এমসিকিউ গুলোতেও কাজে লাগানো যাবে। দেখো এইখানে যেটা বলা ছিল, এটা পিতা অনুপাত পুত্র ছিল 14:3। তো এখন এখানে পিতা দেওয়া ছিল কত, 56। তো এই অনুপাতের এটা হলো পিতা। তো এখানে 56 আনতে গেলে হচ্ছে যে 14কে কত দিয়ে গুণ করলে 56 হয়, এটা জানতে সমস্যা হলে তোমরা 14 দিয়ে যদি একে ভাগ করো তাহলে 4 আসবে। অর্থাৎ আমরা যদি একেও 4 দিয়ে গুণ দিই, 14×4, একবারে অঙ্কটা কিন্তু উত্তর বের হয়ে যায়। আর এটা 3×4, তো এটা 4×14 = 56, আর এটা 3×4 = 12। তো এটা পিতার জায়গায় 56 আসার সাথে সাথে পুত্রের যেটা আসলো এটাই কিন্তু অ্যান্সার হয়ে যায়। এইভাবে খুব দ্রুত করা যায়, কিন্তু আসলে বড় অঙ্কে এইভাবে না করাই উচিত। এটা এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা করতে পারো। নেক্সট আমরা 11 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এটি ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। আমরা যেটা বলছিলাম যে দুই ধরনের ডিজাইন আছে। তো এখানেও দেখো একটা অনুপাত দেওয়া আছে, কিন্তু এখানে একটা দিয়ে আর একটা চাইনি, এটা সমষ্টি বা যোগফল দেওয়া আছে। তো এইসব ক্ষেত্রে আমরা অনুপাতের রাশির যোগফল করে অঙ্কটা করব। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এটা তুলব যে দুটি সংখ্যার অনুপাত
এই অঙ্কটা কিন্তু অনুপাতের রাশিগুলো আমরা যোগফল করে করব, অর্থাৎ 10:11 এই দুটো আমরা যোগ করে নেব, যে অতএব অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর রাশিগুলোর যোগফল। তো সিম্পলি এই অনুপাতের যে সংখ্যা দুটো আছে এই দুটো আমরা জাস্ট যোগ করে নেব, 10 যোগ 11। তো এটা যোগ করে হবে 1, 1 আর 1 2, অর্থাৎ 21 আসবে। এরপরেই এটাকে সমানুপাতিক ভাগ বলা হয়। দেখো এটা আমরা কিভাবে দুটো সংখ্যাই বের করে ফেলি। এখানে আমরা লিখব অতএব প্রথম সংখ্যা, তোমাদের সপ্তম শ্রেণীতে কিন্তু এই অনুপাতের অঙ্কগুলো রয়েছে। এক্ষেত্রে এই প্রথমে মোটটা আগে নিতে হয়, এখানে এর অথবা গুণন চিহ্ন দিলেও হবে। অনুপাতের রাশির যোগফলটা নিচে নিতে হয়, আর যখন যেটা বের করবে অনুপাতের সেই সংখ্যাটা উপরে রাখতে হয়, অর্থাৎ প্রথম সংখ্যার সময় এই প্রথম যেটা ছিল উপরে এটা আমরা উপরে দিয়ে দেবো, দিয়ে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এখন 21 দিয়ে এটাকে আমরা কাটাকাটি করব ডাইরেক্ট। 21 দিয়ে 21কে ভাগ দিলে একবার যায়, আর এখানে হচ্ছে 30 বার যায় 21 দিয়ে, এটাকে যদি আমরা ভাগ করি তো নেক্সট নিচের একের ভ্যালু নেই, সো উপরের এই সংখ্যা দুটো গুণ করে দিলে 300 হবে। এটাই কিন্তু প্রথম সংখ্যা। এখন দ্বিতীয় সংখ্যাটা আমরা চাইলে এখান থেকে বিয়োগ করেও বের করতে পারি, যেহেতু দুইটা সংখ্যার যোগফল এটা, তারপরেও এটা আসলে অনুপাতের নিয়মেই করা হয়। সো দ্বিতীয় সংখ্যাটা যখন আমরা বের করব তখন জাস্ট এই জায়গায় অনুপাতের যে দ্বিতীয় সংখ্যাটা ছিল সেটা বসাবো, আর বাকি সবকিছু কিন্তু একই থাকবে। অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর এই 11 দেবো আমরা উপরে। সিম্পলি এখন ওই একই কাটাকাটি, 21 দিয়ে একবার গেল আর এটাকে 30 বার গেল, নিচের একের ভ্যালু নেই, সো এটা যদি আমরা গুণ করে দিই 11 0 0 3 11 33, তো এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হবে, যে প্রথম সংখ্যা হচ্ছে 300, প্রথম সংখ্যা 300 আর দ্বিতীয় সংখ্যা হলো 330। এই দুটো যোগ করলে কিন্তু এইটাই ঘুরে আসবে। তারপরে এই দুটোকে যদি তোমরা অনুপাত করো 300 অনুপাত 330, তারপরে সেটাকে লঘিষ্ঠ বা কাটাকাটি করলে এই অনুপাতটাই চলে আসবে। চতুর্দিক থেকে আসলে বোঝা যায় যে আমার অঙ্কটা ঠিক আছে। আমি যদি 300কে আগে রাখি প্রথম সংখ্যা হিসেবে, আর 330কে পরে রাখি, তাহলে এটা লঘিষ্ঠ করলে প্রথমে দেখো আমরা যদি ভগ্নাংশ আকারেও নেই কাটাকাটি করার জন্য, এই শূন্যটা ক্যান্সেল করে দিলাম, তারপরে 3 দিয়ে যদি কাটি 3 10 30 আর 3 11 33, তো আবারও যদি অনুপাতে ফেরত দিই উপরের লবটা পূর্ব রাশি হবে আর হরটা উত্তর রাশি হবে, অর্থাৎ 10:11 এই যে চলে আসছে। নেক্সট আমরা 12 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। তো এবার আমরা 12 নম্বর অঙ্কটা নিলাম। এটা আমরা যে 10 নম্বর অঙ্কটা করেছিলাম সেই ডিজাইনের, অর্থাৎ একটা অনুপাত দিয়ে একটা দেওয়া আছে অপরটা চাওয়া হয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে একটা সমীকরণ তৈরি করব। আমরা প্রথমে যদি এটা লিখি যে দুইটি বইয়ের দামের অনুপাত, তো এই অনুপাতটা দেওয়া ছিল 5:7। এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করব এইভাবে, যে প্রথম বইয়ের দাম, এখানে খেয়াল করো যে আমরা অনুপাতের রাশিগুলো যোগ করছি না, যেহেতু এখানে সমষ্টি দেওয়া নেই। প্রথম বইয়ের দাম অনুপাত, এখানে আমরা লিখব দ্বিতীয় বইয়ের দাম, মূল্য আর দাম আসলে একই, দ্বিতীয় বইয়ের দাম, মাঝে সমান চিহ্ন দিয়ে এই অনুপাতটাকে আমরা এই পাশে রাখবো। তো এখন আমরা জাস্ট এটাকে যদি উপর নিচ করে লিখি অনুপাতটাকে, তাহলে এইভাবে বলবো যে প্রথম বইয়ের দাম বাই এখানে হলো দ্বিতীয় বইয়ের দাম, মাঝে সমান চিহ্ন দিয়ে এটা আমরা উপর নিচ করে নিলাম। এখন আমরা দেখব এই দুটোর মধ্যে কোনটা দেওয়া আছে, সেই জায়গায় আমরা সেই মানটা বসাবো। এখানে দেখো দ্বিতীয় বইয়ের মূল্য দেওয়া আছে, এটা যেহেতু নিচে আছে নিচেই বসাতে হবে, আর উপরেরটা আমরা যদি আগে ক ধরতাম তাহলে ক লিখতাম, আর যেহেতু ধরি নেই এইভাবেই থাকলো। তো প্রথম বইয়ের দাম আর এই দ্বিতীয় বইয়ের দামের জায়গায় আমরা 84 বসাবো, এখানে আর টাকাটা আমরা লিখলাম না, 5/7। এখন আমরা যদি বজ্র গুণন অর্থাৎ আড়াআড়ি গুণন করি এই কোণাকুণি, তাহলে যে কোণায় আসলে অজ্ঞাত রাশি আছে যেটা হোয়াট বের করতে হচ্ছে, সেই কোণাটা এই পাশে রাখলে সুবিধা হয়, অর্থাৎ এটার সাথে 7-এর গুণন হবে। সো আমরা এইভাবে লিখব 7 গুণন প্রথম বইয়ের দাম, আর এই পাশে হবে গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, 5 গুণন 84ও লিখতে পারো, 84 গুণন 5 লিখলেও সমস্যা নেই। তো নেক্সট আমরা এখানেও দেখো এই জায়গাটা আগে গুণ করব না, আমরা এইভাবে রেখে এই 7টা গুণন আছে এই পারে যদি বাই করে ভাগ করে নিচে দিই, তাহলে কাটাকাটি করে আমরা দ্রুত কিন্তু উত্তরটা পেয়ে যাব। তো আমরা এইভাবে লিখছি প্রথম বইয়ের দাম হচ্ছে যে 84 গুণন 5, আর ওই 7টাকে আমরা নিচে দিলাম। এখন আমরা যদি 7 দিয়ে কাটাকাটি করি, 7 দিয়ে 7কে ভাগ দিলে একবার যায়, আর এটা 7 দিয়ে 12 বার যায়, 7 12 84। তো
তো নিচের একের কোনো ভ্যালু নেই, সো আমাদের উত্তর বের হয়ে গেছে যে প্রথম বইয়ের দাম এই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে, অর্থাৎ 5 × 60, এখানে 60 টাকা। সিম্পলি এটাই আমাদের উত্তর। এখানে আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারি। এখানে যে অনুপাতটা দেওয়া ছিল প্রথম বই আর দ্বিতীয় বইয়ের অনুপাত, আমরা যদি সেইভাবে অনুপাত করি রাফে দেখি যে প্রথম বইয়ের দাম আমরা পেলাম কত, 60 টাকা অনুপাত, দ্বিতীয় বইয়ের দাম দেওয়া ছিল 84 টাকা। এটা যদি আমরা লঘিষ্ঠ করি অর্থাৎ কাটাকাটি করে নিই, তাহলে হচ্ছে যে 6 দিয়ে যদি কাটি, 6 × 10 = 60, আর এটা 6 × 6 = 7, 8, 2 = 24, 4 × 6 = 24, আরও যায় 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5 × 2 = 10, আর 2 দিয়ে 7। এটা যদি আবার অনুপাতে ফেরত দেই তাহলে 5:7। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের উত্তরটা কিন্তু ঠিক আছে। এরপর আমরা 13 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এবার আমরা 13 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এখানে ছিল 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো প্রথমেই হচ্ছে ক্যারেটের বিষয়টা, এটা আসলে টোটাল না, টোটাল গহনার ওজন কিন্তু এটা। তো এখানে আমরা অনুপাতের রাশি যোগফল দিয়ে করব। সেক্ষেত্রে ক্যারেট হলো সোনার হচ্ছে যে বিশুদ্ধতার উপর নির্ভর করে 18 ক্যারেট, 20 ক্যারেট এরকম কিছু সোনার হচ্ছে যে মান নির্ধারণ করা হয়। এটা এখানে আমাদের কাজ করবে না। আর খাদ মানে হচ্ছে একটা সোনার গহনা তৈরি করতে গেলে সোনার মধ্যে অন্যান্য কিছু ধাতু মিক্সড করতে হয়, না হলে আসলে গহনা তৈরি করা সম্ভব হয় না। অর্থাৎ সোনা দেখো বেশি আছে আর খাদ একটু দিতেই হয়। তো যাই হোক, এখানে অনুপাতের রাশির যোগফল করে করতে হবে। আমরা আগে অনুপাতটা তুলে নিলাম যে গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। অতএব এখানে আমরা অনুপাতের রাশির যোগফল করে নেব। অনুপাতের রাশিগুলোর যখনই মোট দেয়া থাকবে তখন আমরা এই নিয়মে করব, রাশিগুলোর অনুপাতের রাশিগুলো যোগ করে নেব। যোগফল হচ্ছে 3 + 1, তো এটা যোগ করে আমরা পাবো 4। এখনই আমরা দুটোরই পরিমাণ বের করতে পারবো, যেটা সমানুপাতিক ভাগের মাধ্যমে। হ্যাঁ, সোনার পরিমাণ জাস্ট প্রথমে টোটালটা নিতে হবে। এটা হলো আমাদের টোটাল গহনার ওজন। এখানে এর অথবা গুণন চিহ্ন দিলেও হবে। অনুপাতের রাশির যোগফলটা নিচে রাখতে হবে। আর যখন আমরা যেটা বের করছি অর্থাৎ সোনা বের করছি, সোনা এই ফার্স্টেরটা, এই সংখ্যাটা উপরে দিতে হবে। আর এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এই এককটা অর্থাৎ গ্রাম লিখে দেব। এরপরে আমরা এইটা দিয়ে এটাকে কাটাকাটি করব। 4 দিয়ে 4কে ভাগ দিলে 1 বার যায়, আর এটা 5 বার দেয়। নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা গুণ করলে 3 × 5 = 15 গ্রাম হবে এটা সোনার পরিমাণ। এরপরে আমরা খাদের পরিমাণ, এটা যদি বের করি তাহলে খাদের পরিমাণ সব একই, এই জায়গাটায় জাস্ট 1 বসাতে হবে। এই হলো মোট, এর অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর আমরা যেটা বের করছি অনুপাতের সেই সংখ্যাটা উপরে। নেক্সট এখানে আমরা গ্রাম লিখে দেবো। আর এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 4 × 5 = 20, নিচের একের দাম নেই, সো এটা আমরা গুণ করলে 5 গ্রাম। সিম্পলি আমাদের এই দুটো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। সোনা হচ্ছে 15 গ্রাম। এখানেও আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারবো যে অঙ্কটা আমাদের হয়েছে কিনা। হ্যাঁ, খাদ হলো 5 গ্রাম। আমরা যদি এইভাবে অনুপাত তৈরি করি সোনাটা আগে দিয়ে, অর্থাৎ সোনা ছিল আমাদের 15 আর খাদ আসছে আমাদের হচ্ছে 5, তো এটা যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এটাকে 3 বার যায় আর এটা 1 বার যায় 5 দিয়ে ভাগ দিলে। সো ওই যে 3:1 চলে আসছে, থেকেই বোঝা যায় যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। এরপর আমরা 14 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। আমরা 14 নম্বর অঙ্কটা তুলে নিলাম। এটা আসলে একটু সপ্তম শ্রেণীর যে সমানুপাতের অঙ্কগুলো রয়েছে সেই থিমে চলে গিয়েছে। একটা অঙ্কই আসলে এরকম দেওয়া হয়েছে। 2 বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত হলো 2:3। আর প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তো এখানে খেয়াল করে দেখো, মোট 4টা রাশি আছে। অর্থাৎ এইটা হলো প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়, আর এটা হলো দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়, তাহলে 2টা গেল। আর এই জিনিসটা যেটা দেওয়া আছে এটা হলো প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, 3টা হলো। আর এই জিনিসটা যেটা চাওয়া হয়েছে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এটা হলো চতুর্থ। তাহলে 4টা জিনিস আমরা এখানে সেই সিস্টেমে আসলে আগে লিখে রেখেছিলাম। প্রথম রাশি হচ্ছে আমাদের এই 2, অর্থাৎ এটাকে আমরা বলবো প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়। তারপরে দ্বিতীয় রাশি হিসেবে আমরা এই 3কে বলবো, এটা হলো দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলে আসা যাওয়ার সময়। আর তৃতীয় রাশি হিসেবে আমরা বলছি এটাকে যে প্রথম বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব, এটা 5 কিলোমিটার ছিল। আর চতুর্থ যে রাশিটা সেটা হলো চাওয়া হয়েছে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তো এটা আমরা কিলোমিটার আসলে এখানে ধরে নিলাম, এত বড় কথা আসলে লেখাটা সমস্যা হবে।
তো এখানে আমরা কিলোমিটার দিয়ে এখানে ব্র্যাকেটে যদি লিখে দেই মনে করি, তাহলে আর সমস্যা নেই। তো এই সমানুপাতের একটা সূত্র সপ্তম শ্রেণীতে গিয়ে তোমরা পাবে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান হচ্ছে তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তো এই ফর্মেটে আমরা জাস্ট এখন যদি মানগুলো বসিয়ে দিই, প্রথম আমরা একটু ভাগের আকারে আগে নিয়েছি উপর নিচ করে, তারপরে আমরা মানগুলো বসালাম। প্রথম রাশির মান ছিল 2, দ্বিতীয় রাশির 3, তৃতীয় রাশির মান ছিল আমাদের 5, আর এটা আমরা ক ধরেছি। তারপরে আগের মতোই আমরা আড়াআড়ি গুণন অর্থাৎ বজ্র গুণন করেছি, 2 গুণন ক, আর এই পাশে হচ্ছে 3 গুণন 5। তো এটা আসলে কাটাকাটি যায় না, ভগ্নাংশই থেকে যায়। আমরা 2টাকে এই পাশে বাই করে নিচে নিয়ে আসলাম, তাহলে এটা গুণ করলে 15/2। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, এটা ভাগ করে তোমরা রাফে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নিবে, আর এই কয়ের মানটা বের হলে অ্যান্সার হয়ে যাবে যে দ্বিতীয় বন্ধুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব 7 সমস্ত 1/2 কিলোমিটার, এটাই উত্তর। তো এই একটা অঙ্কই আসলে একটু ষষ্ঠ শ্রেণীর হিসেবে একটু খাপছাড়া হয়ে গেছে, তারপরেও কিছু করার নাই যেহেতু বইয়ে দেওয়া হয়েছে। নেক্সট আমরা 15 নম্বর অঙ্কটায় যাচ্ছি। তো এটা হলো আমাদের 15 নম্বর অঙ্ক। পায়েসের দুধ ও চিনির অনুপাত 7:2। এখানে চিনির পরিমাণ দেওয়া হয়েছে আর দুধের পরিমাণ চাওয়া হয়েছে। সেই যে আমরা আগের অঙ্কগুলো করলাম, যেটা একটা দেওয়া থাকে আর একটা চায়, 10 নম্বর অঙ্কেও তাই ছিল। তো এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব যে দুধ ও চিনির অনুপাত এত। তো এখানে আমরা যদি এইভাবে লিখি যে অতএব দুধের পরিমাণ, জাস্ট এইখানে আমরা অনুপাত কথাটা না লিখে এখানে অনুপাত চিহ্ন দেব। দুধের পরিমাণ অনুপাত হচ্ছে চিনির পরিমাণ, আর মাঝখানে একটা সমান চিহ্ন দিয়ে আমরা এই অনুপাতটাকে এই পাশে বসাবো। নেক্সট আমরা এটাকে যদি উপর নিচ করে নেই, তাহলে হচ্ছে দুধের পরিমাণ, এটা উপরে থাকবে, দুধের পরিমাণ বাই চিনির পরিমাণটা আমরা নিচে দিলাম। চিনির পরিমাণ অনুপাতকে এইভাবে ভগ্নাংশের আকারে লেখা যায়, আর এই পাশে উপরে 7 নিচে 2। সো এইখানে আমরা দেখব কোনটা দেওয়া আছে, চিনি, এটা যেহেতু নিচে আছে নিচেই বসাতে হবে। এখন দুধের পরিমাণটা যদি তোমরা ক ধরে নাও, তাহলে এখানে ক বসাতে পারো, আর না হলে এইভাবেই থাকলো। আর চিনির পরিমাণটা আমরা 4 বসালাম। নেক্সট এটা 7/2। এখন আমরা আড়াআড়ি গুণ করব, এই কোণাটা আগে গুণ করব। 2 গুণন দুধের পরিমাণ, আর যখন আসলে টোটাল দেয়া থাকে তখন আমরা অনুপাতের রাশির যোগফল করে করি। তো এই পাশে হবে 7 গুণন 4। এটা আমরা গুণ না করে বরঞ্চ এই 2টা যদি 2টার নিচে দিয়ে দিই বাই করে, তাহলে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো দুধের পরিমাণ হচ্ছে 7 গুণন 4, আর ওই 2টা গুণন ছিল, এটা এসে ভাগ হয়ে গেল। সো এটা দিয়ে যদি আমরা কাটাকাটি করি, এটা একবার যায়, এটা 2বার যায়, নিচের একের কোনো ভ্যালু নেই। সো এখানে আমরা দুধের পরিমাণটা কিন্তু পেয়ে গেলাম। জাস্ট উপরের এই সংখ্যা দুটো যদি আমরা গুণ করে দিই, 7 দুগুণে 14, আর এককটা হচ্ছে কেজি হয়ে গেল। সিম্পলি এটাই আমাদের হচ্ছে যে 15 নম্বর যে অঙ্কটা ছিল আমাদের, সেটার উত্তর। নেক্সট আমরা লাস্ট অঙ্ক অর্থাৎ 16 নম্বরটা তুলছি। এটা ছিল আমাদের 16 নম্বর অর্থাৎ লাস্ট অঙ্ক। আমরা ঘুরে ফিরে দেখছি অনুপাতে প্রায় 2 ধরনের অঙ্কই আমরা পাচ্ছি। সেটা হলো এখানে দেখো একটা অনুপাত দেওয়া আছে 2টা কম্পিউটারের দামের, আর প্রথমটার দাম দেওয়া আছে। পরে অনেক কিছু চাওয়া হয়েছে, এটা পরে হবে। আমরা দ্বিতীয় কম্পিউটারের দামটা চাওয়া হয়েছে। আমরা সেইটুকু অংশ যদি বের করতে যাই, তাহলে আমরা দেওয়া আছে দিয়ে এটা আগে তুললাম, প্রথম ও দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত এত। এইখান থেকে আমরা একটা ইকুয়েশন অর্থাৎ একটা সমীকরণ যদি তৈরি করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো সিম্পলি এখানে আমরা যদি এইভাবে ইকুয়েশনটা তৈরি করি যে প্রথম কম্পিউটারের দাম ইস টু দ্বিতীয় কম্পিউটারের দাম সমান 5:6। আগের মতোই আমরা বা দিয়ে এখানে একবারে মান বসিয়ে দিই, এত বড় কথা আমরা লিখবো না। প্রথম কম্পিউটারের দাম দেওয়া ছিল 5,000, সো এটা 5,000। আর এইখানে আমরা দ্বিতীয় কম্পিউটারের দামটা হচ্ছে যে যদি বাই করে নিচে বসাই, হ্যাঁ, 5,000 বাই দ্বিতীয় কম্পিউটারের দাম, আর এই পাশে আমরা উপরে 5 নিচে 6 দিলাম। নেক্সট আমরা এখানে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 5-এর সাথে এটা গুণ হবে, অর্থাৎ 5 গুণন দ্বিতীয় কম্পিউটারের দাম, 5 গুণন দ্বিতীয় কম্পিউটারের দাম সমান এই পাশে হবে 5,000 গুণন 6, 5,000 গুণন 6। নেক্সট আমরা 5টাকে ওই পাশে যদি বাই করে দিই, তাহলে আমরা দ্বিতীয় কম্পিউটারের দামটা পেয়ে যাব। হ্যাঁ, দ্বিতীয় কম্পিউটারের দাম, তো এটা হলো 5,000 গুণন 6, আর ওই 5 নিয়ে এসে আমরা নিচে ভাগ করে দিলাম। এটা দিয়ে আমরা এটা কাটাকাটি করলে 1,000 হবে, 1,000। সো এটা গুণ করে দিলে 6,000, সরি এখানে কোনো মিস্টেক হয়েছে, এখানে 25,000 ছিল। এটা বৃদ্ধির পরে আসলে এটা আমরা ভুল করেছি, এটা 25,000 দাম দেওয়া ছিল, এটার অংশে এখন আমরা আসিনি। সো এটা 25,000। তো এটা আমরা একটু কারেকশন করি। তো এখানে হচ্ছে 25,000 গুণন 6 বাই এই 5টা নিচে দিলাম, এটা আমরা কাটাকাটি করলে
এটা 5,000 আসবে, 5,000। তো এটা গুণ করে দিলে 5 6 30,000, 1 2 3। হ্যাঁ, এটাই হলো আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম, দ্বিতীয়টির দাম। এইবার আমরা এই অংশে আসবো যে দ্বিতীয়টার আমরা কিন্তু একটা উত্তর পেয়ে গেলাম 30,000 টাকা। মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটার দাম 5,000 টাকা বেড়ে যায় তাহলে প্রথমটার দাম কত দাঁড়াচ্ছে? প্রথমটির আহ, নতুন দাম আমরা একবারে লিখে দিই। প্রথমটির নতুন দাম, তো আগে দাম দেওয়া ছিল 25,000, তার সাথে হচ্ছে আরও 5,000 বৃদ্ধি পেয়ে গেল। তো এটা আমরা যোগ করে দিলাম। তো 25,000 আর 5,000 যোগ করলে এটার দামও দেখো 30,000 চলে আসছে, 30,000 টাকা। তো এইখানে চাওয়া হয়েছে যে তবে দাম বেড়ে গেলে, তার দ্বিতীয়টার কথা যেহেতু বলা হয়নি কোনো কিছু, তার বুঝে নিতে হবে যে দ্বিতীয়টার দাম আগের মতোই আছে, অর্থাৎ 30,000 টাকা। এখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত? তো আগে আমরা যদি অনুপাতটা তৈরি করি তাহলে বুঝতে পারবো যে লঘু গুরু নাকি একক কি অনুপাত হয়। তো তাদের দামের অনুপাত, এখানেও তোমাকে প্রথম কম্পিউটারের দামটা যদিও একই দাম আসছে, প্রথমটাই আসলে সিরিয়ালি আগে রাখতে হবে, অর্থাৎ এই 30,000 অনুপাত, এটাও হচ্ছে 30,000। তো এটা কাটাকাটি করলে হচ্ছে যে 1:1 আসবে, অর্থাৎ উভয় পক্ষকে আমরা এখানে লিখে দেবো যে 30,000 দ্বারা ভাগ করে, 30,000 দ্বারা ভাগ করে। তো এখানে বলা হয়েছে কি ধরনের অনুপাত হবে। যখনই একটা অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি একই হয় তখন এটাকে একক অনুপাত বলা হয়। অতএব অনুপাতটি অনুপাতটি একক অনুপাত হবে। তো এটি কিন্তু এই অঙ্কের অ্যান্সার। তো আমরা অনেকগুলো অঙ্ক করে ফেললাম। আমরা এই লাস্ট পার্টে অর্থাৎ ষষ্ঠ পার্টে গিয়ে তোমাদের উদাহরণ থেকে অঙ্কগুলো করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।